হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমি জানি বেশিরভাগই তোমরা এই মুহূর্তে ভালো নেই, কারণ তোমরা যারা আমার চ্যানেলে আমার ভিডিও দেখো তারা মূলত নিট অ্যাসপিরেন্ট। আর নিটের যা শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তাতে তোমাদের ভালো থাকার কথা না। এবং আমি এটাও জানি তোমাদের পড়ার কোনো মোটিভেশন নেই এই মুহূর্তে, তোমরা পড়তে চাইছো না। তোমাদের এখন মনে হচ্ছে যে আরে কিছুই তো হয় না, পড়ে কি লাভ হবে, তাহলে পড়বো কেন কষ্ট করে। খুব স্বাভাবিক তোমাদের এই ফিলিংস, কিন্তু তবুও দেখো, আমি তো একজন টিচার, আমাকে তো আমার কাজটা করতে হবে। কারণ কোথাও একটা তো তোমাকে মোটিভেশন আমাকেই দিতে হবে। তো আমি এটুকু বলবো যে দেখো, খারাপ সময় অন্ধকার সময় আসে, অন্ধকার সময় চলেও যায়। দেখো, এরকম তো হবে না যে জীবনে আর কোনোদিন ওয়েস্ট বেঙ্গলে কাউন্সিলিং হবে না, হবে। ডিলে হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে যা চলার তাই চলছে, তুমিও জানো আমিও জানি। কিন্তু হবে, হয়ে হয়তো ডিলে টিলে হয়েও আলটিমেটলি কাউন্সিলিং তো হবে। এই গোটা বছর মেডিকেল কলেজে কেউ ভর্তি হবে না তা তো হবে না। তো এই করে কিন্তু পরের নিটটা চলে আসবে, এবং তখন যেটা হবে, তখন আমাদের সেই এই সমস্ত কাণ্ড কারখানা করে আমরা ডিলে করে নেবো, আমাদের ব্যাকলগ হয়ে যাবে। তখন কিন্তু আমাদের সমস্যা হবে। তাই জন্য আমি একটু তোমাদের পড়িয়ে দিই। তোমাদের যাদের এখন একদম পড়তে ইচ্ছা করছে না, আমি তোমাদের বলবো তোমরা পরে ভিডিওটা দেখে নিও। আপাতত আমার কাজ পড়ানো পড়িয়ে দিচ্ছি, আর যারা সামনের বছর নিট দেবে বলে মনে করছো, তারা যারা পড়তে চাইছো এখানে পড়ো। ঠিক আছে? তো বেঙ্গল নিট নিয়ে যা যা কাউন্সিলিং এর আপডেট তোমাদের দেওয়ার, আমি ডেফিনেটলি দিতে থাকবো। আপাতত আমি যেটা এখন কনসেন্ট্রেট করছি সেটা হচ্ছে, আমরা সায়েন্টিস্টদেরকে নিয়ে পড়ছি, কারণ নিটের প্রশ্ন এই মুহূর্তে যেরকম হচ্ছে, সেখানে আমাদের সায়েন্টিস্টকে নিয়ে পড়তে হচ্ছে। তো আপাতত আমরা মেলভিন কেলভিনকে নিয়ে পড়বো। উনি তোমার ফটোসিনথেসিসের আগে তুমি যে ইউনিট, মানে ইউনিট 4, সেখানে কিন্তু মেলভিন কেলভিনকে নিয়ে আমরা পড়তে পারি। ঠিক আছে? তো চলো দেখা যাক। তো মেলভিন কেলভিন, born in Minnesota in April 1911, received his PhD in chemistry from the University of Minnesota. He served as professor of chemistry at the University of California, Berkeley. তো এই যে ভদ্রলোক মেলভিন কেলভিন, উনি 1911 সালের এপ্রিল মাসে আমেরিকার মিনেসোটা শহরে জন্মগ্রহণ করেন। তো উনি কবে জন্মান? 1911-এ। কখন? এপ্রিল মাসে, এবং আমেরিকার মিনেসোটা শহরে। তিনি মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তো উনি কেমিস্ট্রি নিয়ে পিএইচডি করেন, এবং তিনি বার্কলে শহরের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে রসায়ন শাস্ত্রের অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন। তারপরে উনি প্রফেসর হিসেবে কাজ করেন। কোথায়? ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে কেমিস্ট্রির প্রফেসর। এটুকু হলো। কারণ তুমি জানো যে এখন কিন্তু এই কে কবে জন্মেছে টন্মেছে এই সমস্ত দিয়ে দিতে পারে নিতে, যেগুলো আগে প্রশ্নে আসতো না। কিন্তু বাবা, এখন যা অবস্থা, পড়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ, যেহেতু এনসিইআরটি তে রয়েছে। Just after World War II, when the world was under shock after the Hiroshima Nagasaki bombings and seeing the ill effects of radioactivity, Kelvin and co-workers put radioactivity to beneficial use. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরে হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের পর তেজস্ক্রিয়তার প্রভাব পর্যবেক্ষণ করে যখন সারা বিশ্ব শোকস্তব্ধ, তখন কেলভিন ও তার সহকর্মী গবেষকগণ তেজস্ক্রিয়তাকে মানুষের উপকারী কাজে লাগানোর কথা চিন্তা করেন। তো সেই জন্যই ওনারা এত বড় বড় সায়েন্টিস্ট, আর সেই জন্যই আমরা এরকম ভাবতেও পারি না, কারণ আমাদের সাথে ওনাদের হিউজ গ্যাপ, তাই না? যখন কিনা ওয়ার্ল্ড ওয়ার হয়, যখন বিশ্বযুদ্ধ হয়, তারপর যখন হিরোশিমা নাগাসাকিতে ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর তেজস্ক্রিয়তার জন্য তোমরা জানো তখন কি অবস্থা, সারা পৃথিবী তখন শোকস্তব্ধ। সেই সময় কিন্তু উনি এবং ওনার যারা কলিগ ছিলেন, তারা চিন্তা করেন যে এই যে তেজস্ক্রিয়তা, যেটা এতটা ক্ষতি করলো, সেটাকে পজিটিভ ইউজ কি করানো যায়, মানে একটা চূড়ান্ত খারাপ জিনিসকে কিভাবে মানুষের উপকারেও লাগানো যেতে পারে, সেটা নিয়ে কিন্তু ওনারা ভাবনা চিন্তা শুরু করেন, এবং সেটা করে উনি সফল হন। He along with J.A. Basham studied reactions in green plants forming sugar and other substances from raw materials like carbon dioxide, water and minerals by labeling the carbon dioxide with C14. তো যে ব্যাসামের সাথে একযোগে তিনি কার্বন ডাই অক্সাইডকে তেজস্ক্রিয় কঠিন C14 দ্বারা চিহ্নিত করে সবুজ উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড, জল এবং খনিজ লবণের মতো কাঁচামালগুলোর সাহায্যে শর্করা ও অন্যান্য পদার্থ সংশ্লেষের বিক্রিয়াগুলো অধ্যয়ন করেন। তো ওনার সাথে কাজ করেছিলেন যে ব্যাসাম। দুজন মিলে কি করেন? দুজন মিলে দেখেন যে ফটোসিনথেসিসে CO2 লাগে, জল লাগে, মিনারেল লাগে, এবং আলটিমেটলি কি তৈরি হয়? সুগার তৈরি হয়, শর্করা, গ্লুকোজ তৈরি হয়। তো এই যে পুরো বিক্রিয়াগুলো, এই যে রিয়াকশন, সেটা উনি অধ্যয়ন করেন, এবং সেখানে কিন্তু উনি C14 নিয়ে কাজ করেছিলেন। তো বেসিক্যালি যে CO2 টা ইউজ করা হয়েছিল, সেটা সিটা নর্মাল সি ছিল না, সেটা C14 ছিল, হেভি কার্বন ছিল। ঠিক আছে? তো সেটা নিয়ে উনি কাজ করেন। কেলভিন, দিস ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? C14 টা ইম্পর্টেন্ট।
Kelvin proposed that plants change light energy to chemical energy by transferring an electron in an organized array of pigment molecules and other substances. The mapping of the pathway of carbon assimilation in photosynthesis earned him Nobel Prize in 1961. তার বক্তব্য ছিল এই যে রঞ্জক অণুসমূহ এবং অন্যান্য পদার্থগুলোর সংগঠিত বিন্যাসে ইলেকট্রন স্থানান্তরণের মাধ্যমে সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। সালোকসংশ্লেষকালে কার্বন আত্তীকরণের বিক্রিয়াপদ বিশদভাবে বর্ণনা করে তিনি 1961 সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। তো উনি কিন্তু এটা দেখান, যেটা এখন আমরা ছোট বাচ্চারাও যারা রয়েছে ক্লাস 7-8 পরে ওরাও জানে যে সানলাইট থেকে কিন্তু কেমিক্যাল তৈরি হয়। কি কেমিক্যাল? না গ্লুকোজ। তাহলে সানলাইটকে কিন্তু কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয়, সেটা কিন্তু উনি বলেন। এবং এই যে এতে কে হেল্প করে? বিভিন্ন রকমের পিগমেন্ট বা রঞ্জক হেল্প করে, জানো তুমি, ক্লোরোফিল এতে রয়েছে যারা যারা এগুলোতে হেল্প করে। এবং সালোক সংশ্লেষ হওয়ার সময়, ফটোসিনথেসিস হওয়ার সময় যে কার্বন অ্যাসিমিলেশন বা কার্বন আত্তীকরণ হয় সেটার ম্যাপ মানে সেটার রিয়াকশনও উনি কিন্তু বলে দেন। আর কি হয়? The principles of photosynthesis as established by Kelvin are at present being used in studies on renewable resources for energy and materials and basic studies in solar energy research. তো কেলভিন প্রতিষ্ঠিত সালোক সংশ্লেষের মূল নীতি বর্তমানে শক্তির ও অন্যান্য পদার্থের পুনর্নবীকরণযোগ্য উৎসের অধ্যয়নে এবং সৌরশক্তির গবেষণার মূল বিষয় অধ্যয়নে ব্যবহৃত হচ্ছে। তো ওনারা যে কাজ করে গেছেন, ওনারা যে ফটোসিনথেসিসের মেইন রুলস দিয়ে গেছেন, নীতি দিয়ে গেছেন, সেগুলো কিন্তু আজকাল স্টাডি হয় এবং সেগুলো স্টাডি করে দেখা হচ্ছে যে সানলাইট নিয়ে আরো গবেষণা হচ্ছে এবং যেগুলো রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, মানে যেগুলো নতুন নতুন করে, মানে যেগুলোকে আবার করে ইউজ করা যায়, এরকম যে নানা রকম সোর্স রয়েছে এনার্জি, সেগুলো নিয়ে গবেষণা হচ্ছে। কিন্তু সেগুলোর মূল ভিত্তি কিন্তু ওনার রিসার্চ। ঠিক আছে? তাহলে ভীষণই একজন, মানে উনি ইম্পর্টেন্ট সায়েন্টিস্ট ছিলেন, ভীষণই নাম করা একজন সায়েন্টিস্ট ছিলেন যিনি নোবেল প্রাইজ অব্দি পান। এবার এখান থেকে তোমাদের জন্য আমি জাস্ট দুটো প্রশ্ন এনেছি, কারণ যে লাইনগুলো এখানে ইম্পর্টেন্ট, যেখান থেকে এই প্রশ্নগুলো দিতে পারে সেইভাবে তোমাদের জন্য আমি প্রশ্ন তুলে এনেছি। তো তুমি দেখো এখানে একটা হচ্ছে স্টেটমেন্ট 1, এখানে রয়েছে মেলভিন কেলভিন ওয়াজ বর্ন ইন মিনেসোটা ইন এপ্রিল 1931। মেলভিন কেলভিন 1931 সালের এপ্রিল মাসে মিনেসোটায় জন্মগ্রহণ করেন। ঠিক না ভুল? ভুল। কেন? 1931 তো করেন না, 1911 করেন। চলো দেখি। হ্যাঁ, 1911। ঠিক। ওকে, নেক্সট। The mapping of the pathway of carbon assimilation in photosynthesis earned him Nobel Prize in 1971. সালোক সংশ্লেষ কালে কার্বন আত্তীকরণের বিক্রিয়াপদ বিশদভাবে বর্ণনা করে তিনি 1971 সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। ঠিক না ভুল? ভুল, কারণ নোবেল প্রাইজ কিন্তু 1971 উনি পান না, 1961 পান। দেখো তুমি এখানে 1961 পান। ঠিক আছে? তো তার মানে বোথ স্টেটমেন্ট কিন্তু এখানে ইনকারেক্ট, দুটোই ভুল, আনসার হচ্ছে বি। আচ্ছা, এখানে যে প্রশ্নগুলো তুমি দেখছো এগুলো অ্যাকচুয়ালি কিন্তু এক্সাক্ট এই কোয়েশ্চেনটাই যে আসবে নিতে তা নয়, কিন্তু আমি যে লাইনগুলো এখানে তুলে দিচ্ছি তোমার সেই লাইনগুলোতে জোর দেওয়া প্রয়োজন, কারণ তার মানে সেখান থেকে প্রশ্ন আসলেও আসতে পারে। যেমন ধরো এই যে উনি কবে জন্মান বা উনি কবে নোবেল প্রাইজ পান, কিসের ওপর কাজ করে পান, এই লাইনগুলো তোমাকে পড়তে হবে। হয়তো স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন নয়, সেটা অন্যরকম ভাবেও প্রশ্নটা আসতে পারে, কিন্তু ওয়ান লাইনার কোয়েশ্চেনও আসতে পারে, কিন্তু এই লাইনটা তোমার ইম্পর্টেন্ট। ঠিক আছে? সেই জন্যই এই ধরনের প্রশ্নগুলো এখানে করাচ্ছি। যারা ইউটিউব বা অন্য কোথাও থেকে করছো তারা এগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও, যারা আমার পেইড ব্যাচে পড়ো তারা এগুলো পিডিএফ পেয়ে যাবে। নেক্সট আরেকটা দেখো কোয়েশ্চেন এনেছি স্টেটমেন্ট 1, কেলভিন এন্ড কো-ওয়ার্কার্স পুট রেডিও অ্যাক্টিভিটি টু বেনিফিশিয়াল ইউজ। কেলভিন ও তার সহকর্মী তেজস্ক্রিয়তাকে উপকারী কাজে লাগানোর কথা চিন্তা করেন। ঠিক না ভুল? ঠিক, ট্রু। He, along with J. Basham, studied reactions in green plants forming sugar and other substances from raw materials like carbon dioxide, water, and minerals by leveling the carbon dioxide with C14. যে ব্যাসামের সাথে একযোগে তিনি কার্বন ডাই অক্সাইডকে তেজস্ক্রিয় কঠিন C14 দ্বারা চিহ্নিত করে সবুজ উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড, জল এবং খনিজ লবণের মতো কাঁচামালগুলোর সাহায্যে শর্করা অন্যান্য পদার্থ সংশ্লেষের বিক্রিয়াগুলোকে অধ্যয়ন করেন। হ্যাঁ, এটাও ঠিক, আমরা দেখেছি যে ব্যাসামের সাথে কিন্তু উনি কাজ করেন। উনি কি নিয়ে কাজ করেন, যে কি কি র মেটেরিয়াল বা কাঁচামাল লাগে এবং আলটিমেটলি কি তৈরি হয়, এবং CO2 তে উনি এই কার্বনটা নর্মাল কার্বন ইউজ না করে C14 ইউজ করেছেন। দেখো এই আবার বলছি স্টেটমেন্ট গুলো ইম্পর্টেন্ট, তোমাকে এই পয়েন্ট গুলো মাথায় রাখতে হবে। পরীক্ষায় তোমাকে কিন্তু C14 না দিয়ে C12 দিয়ে দিতে পারে, তাহলে তোমাকে C12 দিয়ে দিল, তুমি ভাবলে হ্যাঁ ঠিকই তো আছে, হট করে দেখে মনে হচ্ছে ঠিক আছে,
কিন্তু তোমাকে C12 দিই। আমি এই জন্যই এই পার্টিকুলার স্টেটমেন্ট গুলোকে রেখেছি যাতে তোমরা এই স্টেটমেন্ট গুলোর উপরে জোর দাও, কারণ এই জায়গা থেকে এগুলোই ইম্পর্টেন্ট, এখান থেকেই প্রশ্ন আসতে পারে। তাহলে দুটোই ট্রু, 1 এবং 2 কিন্তু উভয়ই সঠিক, দুটোই কারেক্ট। আনসার এ। তো জাস্ট এই দুটো কোয়েশ্চেন এখান থেকে তোমাদের জন্য করে এনেছিলাম। তো তোমরা যারা মনে করছো 2026 2027 নিট দেবে, আমার অনলাইন বায়োলজি পেইড ব্যাচ যদি এনরোল করতে চাও, ইউ ক্যান এনরোল। দেখো আবার বলছি, যদি তুমি নিট দিতে চাও, যদি তুমি অনেকে তো আছো যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও পড়তে যেতে, যদি চান্স পাও চলে যাবে, এরকমও তো অনেকে আছো। আর এরকম তো নয় যে ওয়েস্ট বেঙ্গলে কোনোদিন কোনো মেডিকেল কলেজে কেউ ভর্তি হবে না বা ডাক্তার হবে না। যদি তুমি বুকে আশা রেখে মোটিভেটেড থেকে এগিয়ে যেতে চাও, তাহলে পড়াটা পুরো বন্ধ করে রাখাটা তো একটু বোকামির কাজ দেবে। আমাদের পড়াটা তো পড়তে হবে, আর অ্যাটলিস্ট অ্যাজ আ টিচার আমাকে তো তোমাকে পড়াতেই হবে, তাই না? তো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জয়েন মাই পেইড ব্যাচ, আমি আমার ব্যাচের ডিটেলস তোমাকে এখানে দিয়ে দিচ্ছি। এবারে তোমাকে আমি বলবো, যারা তোমরা নিট 2026 এবং নিট 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তারা এনরোল করতে পারো, খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। তোমরা 100% NCERT বেস্ট ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে, ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 PDF নোটস, এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে। চ্যাপ্টার ওয়াইজ MCQ প্র্যাকটিসের PDF প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে, ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেখালাম, এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ PDF পাবে। এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়, ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে, সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে। এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি, তুমি যদি ক্লাস 11-এ পড়ো তুমি জয়েন করতে পারো, ক্লাস 12-এ পড়ো জয়েন করতে পারো, যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো। যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না, ততদিন তোমার সাথে আমি আছি, ততদিন আমার কোর্স তোমার সাথে আছে। এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই, শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে ₹1000 1000 টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময়। তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি, আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না। যতদিন না নিট পাচ্ছ ওই 1000 টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে। যদি এনরোল করতে চাও 9019765145 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো। চলো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।